সম্মানিত দর্শক শ্রোতা, দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযোগ হয়েছেন, আমি আপন আমার অন্তঃস্থল থেকে আপনাকে জানাচ্ছি একরাশ ভালোবাসা। প্রিয় বন্ধুগণ, আমি যখনই আমার অনুষ্ঠানটা শুরু করি আমি চেষ্টা করি আমার মুখের একটা মিষ্টি হাসি দিয়ে অনুষ্ঠানটা শুরু করার জন্য, কিন্তু আজকে আমি শত চেষ্টা করেও আমার মুখে হাসিটাকে আনতে পারছি না। আজ আমি আপনাদের সামনে হৃদয়ের গল্প প্রচার করব। হৃদয়ের গল্প আমার হৃদয়ের হাসিটা কেড়ে নিয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি চিন্তাও করতে পারবেন না এই গল্প আপনাকে কোত্থেকে কোথায় নিয়ে যাবে, আর এই গল্প আপনাকে আপনার মাঝে আপনার নিজেকে হারিয়ে দেবে। বরাবর মতো আমি আজও আপনার কাছে রিকোয়েস্ট করবো যে আপনি গল্পের শেষ পর্যন্ত শুনবেন। অন্য দিনের মতন আজকের এই গল্পটা সত্যি অনেক বেশি স্পেশাল। গল্প শেষ পর্যন্ত শোনার জন্য আমি আপনাকে হাত জোড় করে রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে হৃদয় মাহমুদ। পড়াশোনা শেষ করে আজকে 3টা বছর ধরে ঢাকার অলিতে গলিতে একটা চাকরির জন্য খুঁজছি। শুধুমাত্র একটা চাকরি, যে কোনো চাকরি হলেই হবে। অন্তত বাবা মাকে 2টা টাকা দিয়ে নিজে একটু ভালোভাবে বাঁচতে পারলেই হয়। কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্যি, আমার তেমন কোনো মামা নাই বলে ঢাকা শহরে আমার চাকরি হয়নি। আমি দিনের পর দিন পর্যন্তই ঢাকা শহরে না খেয়েছিলাম। সার্টিফিকেটগুলো বগলের তলে করে এক অফিস থেকে অন্য অফিসে যাচ্ছি, এক জায়গা থেকে অন্য জায়গায় ইন্টারভিউ দিচ্ছি, বাট কোথাও আমার চাকরি হচ্ছে না। আজ আমি 75তম ইন্টারভিউ দিয়ে আসলাম। তো ইন্টারভিউ দিয়ে যখন আমি অফিস থেকে বের হলাম, বের হওয়ার পরে হঠাৎ করে একটা মেয়েকে দেখলাম। লাল একটা ড্রেস পরা ছিল। মেয়েটাকে এক দেখে আমার কেমন জানি পরিচিত মনে হচ্ছিল। সত্যিকার অর্থে কিন্তু আমি তাকে খুব ভালো করে চিনতে পারি নাই। আমাকে বলতেছে, কি রে হৃদয়, কেমন আছিস? আমি একটু সারপ্রাইজ হয়ে জিজ্ঞেস করলাম, আমি আপনাকে ঠিক চিনতে পারছি না। পরে বলতেছে, ওরে ন্যাকা, তুই আমাকে চিনিস না তা না? আমি বললাম যে না, আসলে আমি চিনতে পারছি না। তো আমাকে হাত ধরে বললো যে ঠিক আছে এদিকে আয়। তো নিয়ে অফিসের একটা ক্যাম্পাস ছিল, ক্যাম্পাসের ওইদিকে আমাকে বসালো। তো বলতেছে, তুই আমাকে চিনতে পারিস নি? আমি বললাম না, চিনতে পারিনি। তো বলে, আমার নাম হচ্ছে খুশি। আমি বলি, খুশি? বলে, হ্যাঁ খুশি। তো আমাকে বলে, আরে গাদা, আমি তো তোর সেমিস্টারে পড়াশোনা করেছি। তো তখন আমার হঠাৎ করে মনে হলো যে হ্যাঁ, খুশি নামের একটা মেয়ে ছিল, কিন্তু সে তো অনেক পাতলা ছিল। আমি বললাম, আমি তো তোকে অনেক পাতলা দেখেছিলাম। পরে বলে, তো কি আমি মোটা হতে পারি না? আজ আমি মোটা হয়ে গেছি দেখ। তো যাই হোক, ওর সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বললাম, আমার ভালো লাগলো। তো খুশি আমাকে জিজ্ঞেস করলো যে এই অফিসে কেন আসছিস? আমি বললাম যে আমি চাকরির ইন্টারভিউ দিতে আসছি, আজকে আমার 75তম চাকরির ইন্টারভিউ, কিন্তু আমি আজও জানি না যে আমার চাকরিটা হবে কি না। তো আমাকে বলে, আজকে তোর চাকরি ঠিক হয়ে যাবে। আমি বললাম, কেন আজকে আমার চাকরি কেন হয়ে যাবে? তো বলে, আজকে তুই যে অফিসে আসছিস এই অফিসের অনার তোর সামনে বসে আছে। আমি বলি, মানে কি? পর বলে, এই অফিসটা হচ্ছে আমার বাবার। বাহ, মনে একটু সাহস পেলাম। মামা না থাক, অন্তত একটা ভালো ফ্রেন্ড পেয়েছি যার বাবা অফিসের মালিক, অন্তত আমার চাকরিটা আজকে হয়ে যাবে। তো আমাকে বললো যে ঠিক আছে তুই অফিসে আয়। এটা বলে সে আমাকে তার বাবার চেম্বারে নিয়ে গেল এবং বলে যে বাবা, আমার খুব ঘনিষ্ঠ একটা ফ্রেন্ড, আমরা একসাথে পড়াশোনা করেছি, একসাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তো তুমি আমাদের অফিসে তাকে একটা চাকরি দিবা। তো ওর বাবা বলতেছে যে উনি কি ইন্টারভিউ দিয়েছে? আমি বললাম যে হ্যাঁ আঙ্কেল, আমি ইন্টারভিউ দিয়েছি। তো বলে, নো আঙ্কেল, সে স্যার। আমি বললাম ঠিক আছে স্যার, আমি ইন্টারভিউ দিয়েছি। তো আমাকে বলেছে ঠিক আছে, তুমি তোমার সিভিগুলো আমার কাছে প্রাইভেটলি দিয়ে যাও আবারও, আমি দেখি কী করা যায়। তো খুশির সাথে কথাবার্তা বললাম, খুশিকে বললাম যে খুশি ঠিক আছে। পরে বলে, তুই টেনশন করিস না, তো চাকরি হয়ে যাবে, সেটা তুই নিশ্চিত থাক। তো আলহামদুলিল্লাহ মনে একটা সাহস পেলাম, সাহস পেয়ে ঘরে ফিরে এলাম। তো বাসা আসার ঠিক 3 দিন পরে ওই অফিস থেকে আমাকে ফোন করা হয়েছে আমার চাকরিটা হয়েছে। আমি আসলে এত খুশি হয়েছি আজকে 3 বছর, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না কত জোড়া জুতা আমি শুধু পাল্টিয়েছি। আমার জুতার চামড়াগুলো ক্ষয় হয়ে যাচ্ছিল শুধু রাস্তায় রাস্তায় হাঁটতে হাঁটতে। শেষ পর্যন্ত 3 বছর পরে কোনো একটা বন্ধুর সহযোগিতায় চাকরি পেয়েছি। খুশিকে আমি আসলে খুব ভালো করে চিনতাম না, কারণ হচ্ছে খুশি একটু বড় লোকের মেয়ে ছিল বলে আমি ওর সাথে খুব একটা মিশতাম না, কিন্তু দেখেছিলাম, বাট ওভাবে খুব ভালো সম্পর্ক তার সাথে আমার নাই। আর আমি কোনো হ্যাংলা দেখেছিলাম, বাট সে এখন অনেক মোটা। সব কিছু মিলে মোটামুটি ভালোই লাগলো, চাকরি হলো। তো আমি খুশিকে কিভাবে মানে খুশির সংবাদটা দিতে পারি এই জন্য অনেকের কাছে তার ফোন নাম্বার খুঁজছি, বাট কোথাও তার ফোন নাম্বার পাই না। তো অফিসে যাওয়ার পরে আমার যিনি এমডি খুশির আব্বা, ওনার সাথে দেখা হলো, তাকে সব কিছু বললাম। উনি অনেক ভালো, আমাকে অনেক কাজটা শিখিয়ে দিল কীভাবে কাজ করতে হবে। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সবার কাছে নিয়ে আমাকে পরিচয় করাই দিল যে এটা আমার মেয়ের বন্ধু, তো সবাই একটু তাকে সহযোগিতা করবা। তো যথারীতি সবাই আমাকে খুব সহযোগিতা করে, না বললেই নয়, একদম একেবারে সব মানুষ যারা আমার সিনিয়র জুনিয়র প্রত্যেকটা মানুষ আমাকে প্রত্যেকটা কাজে আমি যেটাই বুঝি না সেটাতে প্রচুর পরিমাণ হেল্প করে। তো যাই হোক, সারাদিন গেল, বিকালবেলা আমি যখন বের হয়ে যাব ঠিক সেই মুহূর্তে আমি খুশির আব্বার চেম্বারে, মানে খুশির আব্বার অফিসে আবারও ঢুকলাম। তো স্যারের রুমে ঢোকার পর আমি স্যারকে বললাম যে স্যার একটা কথা বলতে পারি, কিছু মনে করবেন না? তো বলে, হ্যাঁ বলো। আমি বললাম, স্যার আপনি আমাকে একটু খুশি নাম্বারটা দিবেন। উনি একটু সারপ্রাইজ হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমাকে বলতেছে খুশির নাম্বার মানে? আমি বলি হ্যাঁ স্যার, একটু খুশির নাম্বার দিলে আমি খুশিকে একটু বলতাম যে অ্যাটলিস্ট আমার চাকরিটা হয়েছে। তো
তো আমাকে বলেছে আপনি বসেন। তো বসলাম। দেন আমাকে বলতেছে যে খুশির কোনো ফোন নাম্বার আপনার কাছে নাই, কিন্তু খুশি বাসায় যাওয়ার পর আমাকে এতভাবে রিকোয়েস্ট করলো যে বাবা ওর চাকরিটা যাতে যেভাবেই হয়, ও আমার খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড, আমরা একসাথে হচ্ছে কলেজে পড়াশোনা করেছি, একসাথে ভার্সিটিতে পড়াশোনা করেছি, এবং ও আমার অনেক হেল্প করেছে, বাবা প্লিজ অ্যাটলিস্ট তুমি ওকে চাকরিটা দিয়ে দিবা। আমার মেয়ের কথা শুনে মনে হলো যে আপনি তার খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড, বাট আমার মেয়ের ফোন নাম্বার আপনার কাছে নাই। এটা কমপ্লিটলি আমার কাছে অনেক বেশি সারপ্রাইজ মনে হচ্ছে। আমি বললাম যে স্যার আসলেই ওর ফোন নাম্বার আমার কাছে নাই, আর ও আপনাকে মিথ্যে বলেছে, কলেজে আমরা একসাথে পড়ি নাই, শুধু ভার্সিটিতে আমরা একসাথে পড়াশোনা করেছি। তো বলা আচ্ছা ঠিক আছে। তো আমাকে উনি খুশি নাম্বার দিল, আমি খুশিকে ফোন দিয়ে বললাম যে খুশি আমার চাকরি হয়েছে। এত খুশি হলো মেয়েটা, আমাকে বলে আমি তোমার সাথে দেখা করব। আমি বললাম বাড়ি তুমি করে বলতে শুরু করছো? পরে বলে কেন বলতে পারি না? আমি বললাম না ঠিক আছে। তো বলে যে তোমার সাথে দেখা করব। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমার সাথে দেখা করার জন্য আসে, আমার সাথে দেখা করার জন্য একটা রেস্টুরেন্টে আসে। তো রেস্টুরেন্টে আসার পরে আমার সাথে দেখা হয়, দেখা হওয়ার পরে সে প্রচুর পরিমাণ ফুড অর্ডার করে, মানে অনেক খাবার অর্ডার করে। আসলে এত খাবার সে অর্ডার করে যার একদম খাবারের 3 ভাগের 1 ভাগ টাকাও আমার কাছে নাই। আমি লজ্জায় নিচের দিকে তাকিয়ে আসি আর মনে মনে বলতেছি যে আল্লাহ, আমি তো মাত্র চাকরি শুরু করলাম, এখনও তো 2 দিনও হলো না, আমি কোনো বেতন পাইনি, আমার পকেটেও টাকা নেই, আমি এই হোটেলের বিল দেবো কেমন করে? তো খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে খুশি ওয়েটারকে ডাকলো, ডেকে সে বিলটা দিয়ে দিল আমার সামনে। আমার পকেটে টাকা ছিল না, তারপরও আমি অনেক চেষ্টা করেছি তাকে বলার জন্য যে না বিলটা আমিই দিব। তো যতই চেষ্টা করলাম না, কোনো কথা নেই, খুশি নিজেই বিল দিবে। সে বিলটা দিয়ে ওয়েটারকে বিদায় করলো। তো আমাকে বললো যে হৃদয় তুমি কোথায় থাকো? আমি বললাম এই যে ওইখানে একটা ছোট গলির ভিতরে একটা বাসা আছে, ছোট্ট বাসা, আমরা দুজন মিলে থাকি। তো আমাকে বললাম আমি একটা কথা বললে কিছু মনে করবে না তো? আমি বললাম যে না, কি মনে করব বলো। তো বলে যে তুমি চাইলে আমাদের বাসায় উঠতে পারো। তো আমি বললাম যে না এটা কীভাবে সম্ভব, আমি আমার এমডির বাসায় কীভাবে উঠবো? পরে বলে আরে বাবা, এমডির মেয়ে তোমাকে প্রোভাইড করতেছে, তো তুমি কেন উঠবা না? আমি বলি আমার কাছে ব্যাপারটা জানি কেমন মনে হচ্ছে। পরে বলে কোনো কথা নেই, সামনে শুক্রবারে তুমি তোমার বেডিং পত্র সব কিছু নিয়ে চলে আসবা। তো এরপরের দিন যখন অফিসে গেলাম, স্যারও আমাকে সেম কথাই বলতেছে যে খুশি বললো আপনাকে আমাদের বাসায় ওঠার জন্য, তো আপনি আমাদের বাসায় উঠবেন। তো আমি বললাম যে স্যার ব্যাপারটা কেমন লাগে না যে আমি আপনার বাসায় উঠবো? যে স্যার বলতেছে যে না আপনি আমার বাসায় উঠবেন, কোনো প্রবলেম নেই, আমার বাসা থেকে অফিস অনেক আসে, আপনার জন্য অনেক হেল্পফুল হবে। তো যাই হোক, স্যারের কথা মতো আমি স্যারের বাসায় উঠি। দিন যায় মাস যায়, অনেক ভালোই আমার দিনগুলো কাটতেছিল। প্রতি মাসে বেতন পেয়ে মায়ের জন্য বাবার জন্য টাকা পাঠাই। আলহামদুলিল্লাহ আমার দিনটা অনেক ভালোই যাচ্ছিল। যেতে যেতে প্রায় 7 মাসের মতো পেরিয়ে গেল। 7 মাস পরে বাসার ভিতরে ওদের খুশির হঠাৎ করে বিয়ে নিয়ে কথাবার্তা চলতেছে। তো সবাই মিলে কথা বলতেছে যে খুশিকে বিয়ে দিয়ে দিবে, খুশির জন্য খুব ভালো একটা ছেলে পাইছে, ওই ছেলের কাছে খুশিকে বিয়ে দিবে। তো সবার মতো আমিও অনেক খুশি যে খুশির বিয়ে হবে। এটা আমার খুশি খুব ভালো, আমার একটা ফ্রেন্ড, ওর বিয়ে হবে। তো সেদিন রাতের বেলায় খুশি যেদিন খুশির বিয়ে হয় ঠিক সেদিন রাতের বেলায় খুশি আমার বাসায় আসে। বলতে আমার দরজা নক করে। রাত মেবি তখন প্রায় 11টার মতো বাজে। আমি যথারীতি রাত 8টা থেকে 9টার মধ্যে ঘুমিয়ে যাই। আমি খাওয়া দাওয়ার করি, এশার নামাজ পড়ি, তারপরেই ঘুমিয়ে যাই। তো যখন দরজা নক করে আমি শোয়া থেকে উঠে, আমার গেঞ্জি পরা ছিল, তো আমি শার্টটা গায়ে দিয়ে দরজাটা খোলার পরে সে ভিতরে এসে দরজাটা লাগিয়ে দেয়। তো আমাকে বলতেছে আপন তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবো না তো? আমি বললাম না কিছু মনে করার কি আছে, ঠিক আছে বলো না কি বলবা। তো বলে আপন আমি তোমাকে বেশ কয়েকদিন ধরে একটা কথা বলার জন্য ভাবতেছি, কিন্তু সাহস পাচ্ছি না। আজকে যদি তুমি আমাকে অনুমতি দাও তাহলে আমি তোমাকে বলতে পারি। আমি বললাম আরে বোকা, অনুমতি দেওয়ার কি আছে, বলো না কি বলবা। তোমার হাতটা ধরে বলে যে আপন আমি তোমাকে খুব পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি। আমি খুব সারপ্রাইজ হয়ে গেলাম যে মেয়ের আজকে মাত্র বিয়ের কথাবার্তা হলো, দ্যাট মিনস বিয়ে ঠিক হয়ে গেছে। সেই মেয়ে আজকে আমি তার সাথে একসাথে ভার্সিটিতে পড়াশোনা করেছি, আজকে 7 মাস ধরে তাদের বাসায় আমি আছি। এতদিন পরে সে আমাকে ভালোবাসার কথা বলতেছে। সব কিছু মিলে আমার কাছে ব্যাপারটা কেমন যেন একটু ফানি মনে হচ্ছে। আমি তারা বললাম যে মজা করতেছো? বলে কেন মজা করব? আমি বলি ধুত্তুরো ছাই, আমার এইসব মজা ভালো লাগে না। পরে সে আমাকে হঠাৎ করে জড়িয়ে ধরে আমার কপালে অনেক লম্বা চুল ছিল, আমার চুলগুলো সরিয়ে আমার কপালের মধ্যে একটা চুমু দেয়। চুমু দিয়ে আমার হাতটা ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে বলবো করে আজকে 3টা মাস আমি ওয়েট করতেছি, বাট আমি কখনো বুঝতেই পারিনি যে হঠাৎ করে আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলবে। হৃদয় আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার পায়ে ধরে অ্যাটলিস্ট তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি যেন দূরে কোথাও হারিয়ে গেলাম। এত বড় লোকের একটা মেয়ে যে আমাকে ঢাকা শহরে একটা চাকরি দিয়েছে, আমার থাকার জায়গা ছিল না, আমাকে একটা থাকার জায়গা দিয়েছে। আমি পেট ভরে কবে ঠিকমতো ভাত খেয়েছি আমার ঠিক সেটাও মনে নাই। আজকে সে আমার সামনে হচ্ছে চিকেন, বিফ, মাটন,
আমার সামনে কত রকমের খাবারের রেসিপি, মাঝে মাঝে খাবার খেতে গেলে আমার চোখে জল চলে আসে। আমি কখনো এতগুলো খাবার একসাথে কখনো চোখেই দেখি নাই। কিন্তু এই মেয়েটাকে আমি কীভাবে বোঝাবো যে আমি তার লেভেলের না, আমি অনেক ছোট মানুষ। কিন্তু না, সে আমাকে আমার সাথে রিলেশন করেই ছাড়বে। আমাকে অনেক বোঝালো, অনেক কিছু বোঝালো। আমাকে বলেছে আমি তোমাকে কালকে সময় দিলাম, তুমি কালকের ভিতরে আমাকে ব্যাপারটা জানাবা। তো পরের দিন হলো, আমি অফিসে আর যাই না, আমার মনটা খুব খারাপ। অফিসে না গিয়ে বাসায় ছিলাম। বাসায় সবাই খাওয়া দাওয়া করে, সবাই খাচ্ছে, কিন্তু আমি দেখলাম যে খুশি খেতে আসছে না। দুপুরবেলা খুশিকে খাওয়ার জন্য ডাকলো, কিন্তু খুশি খাবার খাবে না। ওর মা, বাসার কাজের মেয়ে সহ সবাই ডাকাডাকি করতেছে ওকে, না ও বলেছে ও খাবেই না। তো আমি পরে সবার ফাঁকে আমি একবার গেলাম, গিয়ে বললাম যে এই কী হলো, খাবে না কেন? তো বলে খাবো যদি তুমি বলো ভালোবাসি। আমি বললাম আরে পাগল হয়ে গেছো নাকি, আমি এটা কোনো কথা হলো? পরে বলে আমি না সত্যি বলতেছি, তুমি যতদিন পর্যন্ত আমাকে ভালোবাসি না বলবা, ঠিক ততদিন পর্যন্ত আমি কোনো খাওয়া দাওয়া করবো না। আমি বললাম পাগলের এই পাগলামি দেখার বাকি ছিল। আরে বাবা, তুমি এত পাগল হলে কি করে? তুমি কি তোমার লেভেল আমার লেভেল কখনো চিন্তা করেছো? তখন সে দাঁড়ায় আমার সাথে দাঁড়ায় বলতেছে ও আচ্ছা, আমি তাহলে তোমার কাছ থেকে 2 ইঞ্চি ছোটো, তাই তো? তো 2 ইঞ্চি ছোটো একটা মেয়েকে তোমার লেভেলে নিতে পারবা না? আমি বললাম আরে আমি লম্বার কথা বলি না রে বোকা, আমি বলতেছি তোমার পরিবারের সাথে আমার পরিবারের কথা। আমি এমন পরিবারে জন্মগ্রহণ করেছি যে পরিবারে নুন আনতে পান্তা পোড়ায়। সেই পরিবারে আমি তোমার মতো মানুষটাকে কোথায় রাখবো? তুমি কি ভুলে যাচ্ছ একটা ভাঙা ঘরে একটা স্বর্ণের টুকরা আমি কিভাবে রাখবো? মানুষ তো আমার ঘর ভেঙে নিয়ে যাবে। আমাকে বলে স্বর্ণ যদি ঠিকমতো থাকতে পারে তাহলে মানুষ ঘর ভেঙে তাকে নিতে পারবে না। আমি জানি না আমি তাকে কি বলবো। সে আমাকে বলতেছে, আমি আমার মাথায় হাত দিয়ে কসম করে বলতেছি, তুমি যতদিন পর্যন্ত আমাকে ভালোবাসি না বলবা, আমি মরে গেলে আমি খাবার খাবো না। আমি তার সাথে কোনো কথা না বলেই ফিরে আসি। আমি যখন আমার বাসায় চলে আসি, চোখটা বন্ধ করে চিন্তা করতেছি যে দুপুর হয়ে গেল, বিকেল হয়ে গেল, রাত হয়ে গেল। আমি যখন খেতে গেলাম তখন খুশি আসতেছে না। আন্টি খাবার খাচ্ছি আর কান্না করতেছে। এবং খুশির একটা ছোটো ভাই ছিল, অনেক ছোট, যে ক্লাস 5-এ পড়তো। তো ওই ছেলেটাও কান্না করতেছে। ওর বাবা, মানে আমার যিনি বস এমডি, স্যারেরও মন খুব খারাপ। তো স্যার আমাকে বলতেছে যে হৃদয় খুশি খাচ্ছে না কেন? আমি বলি স্যার আমি তো আসলে জানি না। তো বলে দেখেন না কেন খাচ্ছে না, একটু দেখেন। তো আমি গেলাম, গিয়ে বললাম যে খুশি প্লিজ সবার কাছে আমাকে ছোট করো না, তুমি খেতে আসো। আমাকে বললাম না মরে গেলেও আমি খাবো না। তো আমি তাকে পিছন থেকে জড়াইয়ে দিলাম, জড়িয়ে ধরে তার কপালে একটা চুমু দিলাম। চুমু দিয়ে বললাম যে খেতে আসো। আমি জানি না, আমার কাছে মনে হলো যেন মেঘলা আকাশে চাঁদ উঠেছে। আমার কাছে মনে হলো যেন মেঘলা আকাশে চাঁদ উঠেছে। আমাকে জড়িয়ে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিল আর বললো আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটা আমি তোমাকে কখনো বোঝাতে পারবো না। আমি বললাম কই, আমরা তো ভার্সিটিতে একসাথে পড়াশোনা করেছি, তুমি তো কখনো আমার দিকে তাকাও নাই। তো বলে হ্যাঁ ঠিক আছে, আমার তখন তাকাই নাই, কিন্তু যেদিন থেকে তুমি আমাদের বাসে আছো সেদিনকার পর থেকে একটু 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 করে কখন যে তুমি আমার মনে জায়গা করে নিয়েছো আমি সত্যি না জানি না। তো আমি বললাম যাই হোক, আঙ্কেল আন্টি সহ সবাই বসে আছে, তুমি খেতে আসো। তো সে আসলো, খাইলো। আন্টি ব্যাপারটা কিছুটা মাইন্ড করেছে, আঙ্কেল কিছু মনে করেনি। তো আন্টি পরের দিন আমাকে জিজ্ঞেস করে কী ব্যাপার হৃদয়, আমরা সবাই ডাকলাম খুশি খাইলো না, তুমি গিয়ে বললা যে খেতে আসো, খুশি খেতে চলে আসলো। আমি বললাম যে আন্টি আমি গিয়ে বলছি যে আজকের খাবারটা অনেক মজা হয়েছে, আমরা সবাই মিলে খেয়েছি, প্রচুর ভালো লেগেছে, তুমি আসো, তোমার অনেক ভালো লাগবে। তো এটা বলছে তার জন্য আসছে। তো আন্টি মুসকি মুসকি হেসে বললো যে ও আচ্ছা এই কথা। তো যাই হোক, এরই মাঝে তো খুশির বিয়ে ঠিক হয়ে আছে। সো বিয়ে ঠিক হয়ে আছে, বিয়ের কথাবার্তা সব ঠিক হয়ে আছে। 20 দিন পরে খুশির বিয়ে। তো এরই মাঝে খুশি আমাকে বলতেছে যে হৃদয় আমাদের ব্যাপারটা আমাদের বাবাকে বলা উচিত। তো আমি বললাম যে আমি আমার পরিবারকে জানাতে পারবো, কোনো প্রবলেম নাই, আমার পরিবার রাজিও হবে, কিন্তু আমি ভয় পাচ্ছি তোমাকে নিয়ে, বিকজ তোমার পরিবার তো এটা কখনোই রাজি হবে না। আমাকে বলতেছে আমার পরিবার রাজি হবে কি হবে না সেটা তো আমি জানি, এটা নিয়ে তোমার টেনশন করার দরকার নাই, তুমি তোমার পরিবারকে রাজি করিয়েছো আর আমি আমার পরিবারকে রাজি করে যাবো। সেদিন দুপুরবেলা আমি সেদিনও অফিসে যাই নাই, সরি অফিসে গিয়েছিলাম সকালবেলা অফিসে গিয়ে দুপুরের দিকে চলে আসছি। অফিসে তেমন কাজ ছিল না, স্যার আমাকে নিচে বলে যে বাসায় চলে যাও, যেহেতু খুশির বিয়ে তার মানে বাসায় কিছু কাজ আছে, কাজ করতে হবে, তুমি বাসায় চলে যাও। তো স্যারের কথা মতো আমি বাসায় চলে আসি। বাসায় আসার পরে খুশি, যখন আমরা দুপুরে সবাই খেতে বসি তখন খুশি বলে যে আপু আমি তোমাকে একটা কথা বলবো। আমি তখন প্রচুর ভয় পাচ্ছিলাম যে আল্লাহ জানে কি জানি বলে, আমি সত্যি প্রচুর ভয় পাচ্ছিলাম যে আল্লাহ জানে কি জানি বলে। তো খুশি তার বাবাকে বলতেছে যে বাবা আমি অনেক দিন ধরে হৃদয়কে পছন্দ করি, কিন্তু কখনো তোমাকে বলতে পারিনি। তো আজকে আমি তোমাকে বলছি যে আমার হৃদয়কে অনেক ভালো লাগে,
তোমরা কিছু মনে করো না, তোমরা তো আমাকে বিয়ে দেবো আমার সুখের জন্য। ছোটোবেলা থেকে তোমরা আমাকে লালন পালন করেছো, কখনো কোনো কিছুর অভাব দাওনি, টাকা পয়সা সব কিছু আমাকে ভরপুর দিয়েছো। আমার 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 চাহিদাটা মেটানোর জন্য তুমি আর মা কতই না পরিশ্রম করেছো। বাবা জীবনের শেষ চাওয়া তোমার কাছে, তুমি আমাকে হৃদয়কে দিয়ে দাও, আমি আর কিচ্ছু তোমার কাছে চাই না। এটা বলতে বলতে মেয়েটা তার চোখের পানিগুলো টপ টপ করে তার খাবার প্লেটে পড়তেছিল। আমি তখন কোনো কথা না বলে খাবার টেবিল থেকে উঠে চলে আসলাম। তো তারপর কি হলো সেটা আমি জানি না, আমি তো ঘুমিয়েছিলাম। সকালবেলা যখন উঠলাম অফিসে গেলাম, আমি লজ্জায় স্যারের রুমে যেতে পারি না। আমার এত লজ্জা যে আমি কীভাবে স্যারের সামনে আমার মুখটা দেখাবো। আমি আমি এত ছোটো হয়ে যাচ্ছি যেটা আমি বাসায় কখনো প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, দুপুরবেলা হচ্ছে একটা কাজের জন্য একটা ফাইল নিয়ে স্যারের রুমে গেলাম। রুমে যাওয়ার পর স্যার ফাইলটা দেখে সিগনেচার করে দিল। তো আমি যখন চলে আসছি পিছন থেকে আমাকে ডাক দিল যে হৃদয় এখানে এসে একটু বসো। তো বসলাম, বসার পর আমাকে বলতেছে যে হৃদয় তুমি তো সব কিছুই জানো। আমি বলি হ্যাঁ স্যার, আমি তো সব কিছুই জানি। আমাকে বলে হৃদয় আমি আমার মেয়েটাকে কত কষ্ট করে লালন পালন করেছি, আর তুমি জানো যে আমার একটাই মেয়ে আর ছেলেটা অনেক ছোট। আর এই মেয়েটাকে যদি আমি তোমার কাছে বিয়ে দিই, দেখো আমি ধনী গরিবের কথা বলতেছি না, আমার মেয়েটাকে যদি আমি তোমার কাছে বিয়ে দিই তাহলে এই সমাজে আমি আমার মুখটা দেখাতে পারবো না। সো প্লিজ তুমি আমার মেয়েটাকে বুঝাও। আমি বলি স্যার আমি তাকে অনেক বুঝিয়েছি বাট কোনো কাজ হয় না, আমি তাকে আজকে অনেক দিন ধরে বোঝাচ্ছি বাট এটাতে কোনো কাজ হচ্ছে না। তুমি আমাকে বলে যে তুমি ওকে একটু ভালো করে বুঝালে কাজ হবে। আর আমি তোমাকে একটা কথা বলি, তুমি কিছু মনে করো না, তুমি আজকে অফিস শেষ করে বাসায় গিয়ে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাবা। আমি কথাটা শুনে একটু শর্ট খেয়ে গেলাম। আমি বললাম যে ঠিক আছে স্যার, আমি বের হয়ে যাব। তো পরে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি আজকের মধ্যে আমার বাসা থেকে চলে যাবা, কিছু মনে করবা না যে আমি তোমাকে বাসা থেকে বের করে দিচ্ছি। না, তুমি যদি বাইরে থাকো, তুমি যদি দূরে থাকো, তাহলে হয়তো আস্তে আস্তে খুশির মন থেকে আমি তোমাকে উঠাতে পারবো। তাই আমি বললাম যে ঠিক আছে। সেদিন আমি বাসায় আসি, আসার পরে কাপড় চোপড় সব কিছু নিয়ে বের হচ্ছি, বাট খুশি আমার সামনে দাঁড়ালো। আমাকে বলো কোথায় যাচ্ছ? আমি বললাম যে আমি তো চলে যাব। পরে বলে কেন চলে যাব? আমি বলি চলে যাবো, আমার এই বাসা ভালো লাগে না। তো আমাকে বলে কেউ তোমাকে চলে যেতে বলছে? আমি বলি না, কেউ আমাকে চলে যেতে বলে নাই। তো বলতেছে যে না, কেউ তোমাকে চলে যেতে বলছে। তো ও আমার ব্যাগ নিয়ে টানাটানি করতেছে, আমাকে যেতে দিচ্ছে না, প্রচুর ব্যাগ নিয়ে টানাটানি করতেছে। এক পর্যায়ে স্যার পিছন থেকে আসছে, খুশির আব্বা পিছন থেকে এসে খুশিকে বলতেছে খুশি আমি ওকে চলে যেতে বলছি। তখন খুশি ওর বাবার দিকে চোখগুলো লাল লাল করে তাকিয়ে বলতেছে যে বাবা তুমি ওকে কোন সাহসে বাসা থেকে চলে যেতে বলছো? ও এখন হঠাৎ করে গিয়ে কোথায় উঠবে? তোর বাবা বলতেছে যে ওর কাছে টাকা আছে, ও মাস শেষে বেতন পাচ্ছে, ওর কোথাও না কোথাও একটা ব্যবস্থা হয়ে যাবে, আমার বাসায় থাকলে ও প্রবলেম করবে। তো খুশি বলতেছে ঠিক আছে, আমার জন্য যদি ওকে বাসা থেকে বের হয়ে যেতে হয় তাহলে আমি এই বাসায় কেন থাকবো? আমার জন্য একটা নিরপরাধ মানুষ সাজা পাবে, সেটা তো হতে পারে না। এটা বলে সে বাসা থেকে বের হওয়ার জন্য বের হয়। ঠিক ওই সময় তার আব্বা তার হাঁটা পিছন থেকে ধরে ফেলে। আমি আর কোনো কথা না বলে আমি ব্যাগটা নিয়ে বাসা থেকে বের হয়ে যাই। আমি আর অফিসে যাই না, 2 দিন ধরে কোনো অফিসে যাই না। এবং তৃতীয় দিন খুশি আমাকে ফোন করে হচ্ছে অন্য একটা নাম্বার থেকে। তো অন্য একটা নাম্বার থেকে ফোন করে আমি ফোনটা রিসিভ করি। আমাকে বলে যে আমি তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, তুমি আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শোনো। আমি বললাম ঠিক আছে বলো। বলে যে আমি বাসা থেকে বের হয়ে গেছি। আমি বললাম বাসা থেকে বের হয়েছো মানে? বলে যে আমি বাসা থেকে কমপ্লিটলি বের হয়ে গেছি, আমি এই বাসায় আর কখনোই ফিরবো না। আমি বললাম তারপর? তো বলতেছে তুমি কোথায় আছো, তোমার ঠিকানা তো আমি তোমার কাছে আসবো। আমি বললাম এই ধরনের পাগলামি করার কোনো মানে হয় না। পরে বলে তুমি কি চাও যে আমি ট্রেনের নিচে পড়ে এখন মারা যাই? এটা যদি চাও তাহলে ঠিক আছে, বাসার ঠিকানা দিও না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো পাগলামি করার কিছু না, আমি আমার বাসার ঠিকানা তোমাকে পাঠাচ্ছি। তো বাসার ঠিকানা আমি ওকে বললাম, ও আমার বাসায় আসলো। আসার পরে আমাকে বলতেছে চলো কাজী অফিসে যাবো, বিয়ে করব। আমি বললাম বিয়ে করবো মানে? পরে বলে কোনো কথা নাই, আমি তোমাকে বিয়ে করবো, তুমি আমাকে গ্রামে নিয়ে যাবা। আমি বলি গ্রামে আমার অসুস্থ বাবা মা, আরেকটা আমার ছোট ভাই বোন, আমি কি বলতেছে এগুলো, আমি তোমাকে ওইখানে নিয়ে যাবো। পরে বলতেছে যে তাহলে আমি তোমাকে বিয়ে করব, আমি দ্বিতীয় কোনো কথা শুনতে চাই না, তুমি এখন আমার সাথে কাজী অফিসে যাবা। এই মেয়ে পাগলামি করে আমাকে কাজী অফিসে ঠিকই নিয়ে গেল। তার হাতে কিছু টাকা পয়সা ছিল, সেগুলো দিয়ে বিয়ের কাজটা কমপ্লিট করলো। আমার কাছে 1 টাকাও নেই, কিন্তু 6 লাখ টাকা কাবিনে বিয়ে হলো। একটা ব্যাপার একটু বলে রাখি, একটা মজার ব্যাপার। কাবিনের কথা যখন উঠছিল আমি ওকে বললাম যে আমি 10 লাখ টাকা কাবিন দেবো। ও আমাকে বলে কেন 10 লাখ টাকা? আমি বললাম যে আমি 10 লাখ টাকা দিব। ও আমাকে বলে আমি আর তার চেয়েও বড় কিছু চাই। আমি বললাম যে কী চাও? সেই কাজীকে বলতেছে যে কাজী সাহেব আমার কাবিন নামায় লেখেন যে আমি আমার মোহরনা বাবদ আমার স্বামীকে চাই। আমি বললাম যে এটা কেমন কথা? ও আমাকে বলে তুমি যদি আমাকে কখনো ছেড়ে দাও তাহলে আমি তোমাকে ওই মোহরানা বাবদ নিয়ে আসবো। তখন আমি হাসতে শুরু করলাম। তো যাই হোক, বিয়ের কাজ কমপ্লিট হলো, আমরা বাসায় আসলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কাটতেছে। তো এরই মাঝে স্যার আমাকে বারবার কল দিচ্ছে, বাট আমি স্যারের কোনো কল রিসিভ করি না। এবং খুশি আমাকে বলেছে বাবার কোনো কল রিসিভ করো না, নাম্বারটা চেঞ্জ করে ফেলো। তো তার 2-3 দিন পরে আমি ফোন নাম্বারটা চেঞ্জ করে ফেলি। আমি কারোর সাথে এই ব্যাপারটা নিয়ে কোনো যোগাযোগ কোনো কিছুই করি না।
এই মুহূর্তে চাকরি নেই, ওরও ও আসলে বাসা থেকে তেমন কিছুই নিয়ে বের হয় নাই, হাতে যা কয়েকটা টাকা ছিল সেটা নিজের কাপড় চোপড় এতটুকুই। তো যাই হোক, বাসা ভাড়া থেকে শুরু করে এই মাত্র চাকরিও নাই, নিজের কিছু জমানো টাকা দিল, সেগুলো বসে বসে খাচ্ছি। প্রায় 4 মাসের মতো পেরিয়ে গেল। এর মাঝে স্যার খুশিকে অনেকবার খোঁজার জন্য ট্রাই করেছে, বাট আমরা অনেক অনেক অদূরে, ঢাকারও অনেক অদূরে বাসা নিয়েছি, যার জন্য স্যার আসলে আমাদেরকে আর খুঁজে পাইনি। তো সবশেষ 4 মাস পরে আমি বলতেছি, খুশি এভাবে তো আর থাকা যায় না, একটা না একটা কাজের ব্যবস্থা তো করতে হবে। তো খুশি আমাকে একটা ফোন নাম্বার দেয়, বলে যে এটা আমার খুব ঘনিষ্ঠ একটা ফ্রেন্ড, একটা মেয়ে ফ্রেন্ড, তুমি তার সাথে কথা বলো, তার বাবা তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেবে। তো ওই মেয়ের হচ্ছে বাবা ফোন করি, বাট ফোন করার পরে ওখানে যাওয়ার পরে আমার চাকরিটা হয় না। চাকরিটা হয় না কেন? ওই ভদ্রলোক জানে যে আমি খুশিকে নিয়ে ভাগে আসছি, এটা জানে, এবং উনি আমাদের ফুল স্টোরিটা জানে, যার জন্য উনি আমাকে চাকরিটা দেয় না। তো যাই হোক, অনেক দিন ধরে আবারও সেই পুরনো, আজ থেকে আরও আগে যেরকম রাস্তায় রাস্তায় চাকরি খুঁজতাম সেরকমভাবে চাকরি খুঁজতেছি। তো যাই হোক, অনেক খোঁজাখুঁজির পরে আমি একটা গার্মেন্টসে চাকরি পাই। তো গার্মেন্টসে আমি ক্যাশিয়ারের চাকরি পাই, যেখানে হচ্ছে আমি মানুষের স্যালারি দিব এরকম। বাট আমার স্যালারিটাও মোটামুটি ভালো ছিল, 35,000 টাকা স্যালারি ছিল, সব কিছু মিলে অনেক ভালো চাকরি পাই। বাসায় মিষ্টি নিয়ে আসি, খুশিও মিষ্টি খাই, আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো। তো মিষ্টি খেয়ে দিনকাল খুব ভালো হয়ে যাচ্ছিলো। এরই মাঝে প্রায় আরও 3-4 মাসের মতো চলে যায়। তো 3-4 মাস পরে 5 মাসের মতো হয়ে যায়। আর এই 5 মাসের মতো হয়ে যায়, 5 মাসের ভিতরে খুশি মাঝে মাঝে তার মার সাথে ফোনে কথা বলে, বাট কোথায় আছি সে বাসার লোকেশন দেয় না, বাসার ঠিকানা দেয় না। তো একদিন আমি সকালবেলা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, কাপড় চোপড় পরতেছিলাম, ট্রাই করতেছিলাম, বাট আমি আমার মানি ব্যাগটা পাচ্ছিলাম না। বারবার খুশিকে বলতেছি যে খুশি আমার মানি ব্যাগটা কোথায়, মানি ব্যাগটা খুঁজে দাও। তো কোনো কথা বলে না। আমি তো আমার ড্রয়িং রুমে, তো যখন কোনো কথা বলে না, আমি দরজা খুলে ভিতরে আমার বেডরুমে গেলাম। বেডরুমে দিয়ে শুয়ে আছে অ্যান্ড প্রচণ্ড কান্না করতেছে, পেটে ধরে ধরে কান্না করতেছে। আমি বললাম খুশি কী হয়েছে? পরে বলে আমার প্রচণ্ড পেট ব্যথা করতেছে। তাই বললাম বাড়ি কখন থেকে, কই তুমি তো আমাকে বললা না? তো বলে যে না আসলে তোমাকে বলার সুযোগ পাইনি, ব্যথাটা একটু আগেই উঠছে। আমি বুঝতে পারতেছি না যে এত ব্যথা কেন হচ্ছে, আমার চোখ মুখ সব কিছু অন্ধকার হয়ে যাচ্ছে। আমি ইমিডিয়েটলি কোনো কথা না বলে দৌড় দিলাম যে তাকে তো কিছু একটা করতে হবে। তো আমি বলে রাখি যে আমাদের বাসার সামনে 2 পাশে খেজুর গাছ লাগানো আছে, তো খেজুর গাছগুলো এরকম রাস্তার ভিতরে ঢুলে পড়ে আছে। তো আমি যখন দৌড় দিই, আমার তখন হুঁশ নাই যে আমি আসলে কোথায় যাচ্ছি বা কী করতেছি, আমি পাগল হয়ে গেছি। তো আমি যখন দৌড় দিয়ে যাচ্ছি, তখন হঠাৎ করে আমার চোখের ভিতরে খেজুর গাছের পাতার কিছু কাঁটা আমার ডান চোখে ঢুকে যায়। তো যখন আমার খেজুর গাছের কাঁটা আমার ডান চোখে ঢুকে যায়, আমি এখানে আর কোনো কিছু চোখে দেখতে পাচ্ছি না, আমি জাস্ট চোখটাকে এরকম করে ধরে, একটা চোখে ঢুকে ওই চোখটাকে মুট করে ধরে তারপর আমি দৌড়িয়ে একটা রিক্সার মধ্যে উঠি। বাট আমি খেয়াল করতে পারতেছি যে আমার হাত থেকে বেয়ে রক্ত পড়তেছে। তো আমি তাও কোনো কিছু বলি না। যে রিক্সা ড্রাইভার বারবার জিজ্ঞেস করতেছে যে স্যার কী হয়েছে, আপনার চোখ থেকে তো রক্ত বেরোচ্ছে। কোনো কথা না বলে আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারকে বললাম যে আমার ওয়াইফের অবস্থা খুব খারাপ। ডাক্তার আমাকে বলতেছে আরে ভাই অবস্থা তো আপনার খারাপ। আমি বললাম যে দেখেন আমার অবস্থা যাই হোক, আমার ওয়াইফের অবস্থা খুব খারাপ, আপনি প্লিজ এখনই আসেন। এটা বলে আমি তাড়াতাড়ি ডাক্তারকে নিয়ে ওই সময় হচ্ছে সোজা বাসায় আসি। বাসায় আসার পরে আমি খুশি সামনে যাই না, আমি রুমাল দিয়ে আমার রক্তগুলো মুছে আমার চোখটা বেঁধে ফেলি। তো চোখটা বাঁধার পর আমি চিন্তা করতেছি যে খুশি দেখে ফেলবে। তো বাসায় কিছু কস্টিপ ছিল, সেটা দিয়ে অনেক কষ্ট করে চোখের উপরটা বেঁধে আমি একটা চশমা পরি। অ্যান্ড চশমা পরে খুশির সামনে যাই। ডাক্তার খুশিকে দেখে একটা ইঞ্জেকশন দেয় এবং বলে যে এটা গ্যাস্ট্রিকের ব্যথা, এটা কোনো প্রবলেম নেই, ঠিক হয়ে যাবে। তো খুশির সাথে কথা বলতেছে, একটা পর্যায়ে হঠাৎ করে খুশি চশমার নিচের দিকে দেখে চশমা টান দিয়ে খুলে ফেলে এটা দেখে আমাকে বলতেছে যে কী হয়েছে। আমি বললাম যে দেখো আমি আসলে এরকম করে যখন বের হচ্ছিলাম, হঠাৎ করে তোমার এই অবস্থা, আমি যখন দৌড়িয়ে বেরোচ্ছিলাম তখন হঠাৎ করে গাছের খেজুর গাছের কাঁটা আমার চোখের মধ্যে ঢুকে যায়। তখন ও আমাকে বলতেছে খেজুর গাছের কাঁটা তোমার চোখের মধ্যে ঢুকে তুমি ডাক্তার দেখাও নাই? আমি বললাম বারে আমি তো এতক্ষণ তোমাকে নিয়ে দৌড়ি করতেছিলাম, সময়টা কোথায় পেলাম? পরে এটা বলার পর ও আমাকে বলে বদ্ধ একটা, এটা বলে প্রচুর কান্নাকাটি করে আমাকে তাড়াতাড়ি ও ডাক্তারের কাছে নিয়ে যায়। তো ডাক্তার কাছে নিয়ে যাই, মাঝে আমার চোখটা অনেক গর্ত হয়ে যায়, অনেক বেশি গর্ত হয়ে যায়। তো ডাক্তার চোখটা দেখে ডাক্তার আমাকে কিছু পরীক্ষা দেয়, আমরা পরীক্ষাগুলো করি। অ্যান্ড পরের দিন পরীক্ষা করে যখন ডাক্তারের কাছে আবারও যাই, দেন ডাক্তার আমাকে বলে যে আমার চোখটা অপারেশন করতে হবে। আমার চোখের মনির ভিতরে খেজুরের কাঁটা রয়ে গেছে এবং চোখটা একদম ডিপ হয়ে গেছে, যেটা আসলে নর্মালি কোনো মানুষ দেখলে ভয় পাবে, এত ভয়ঙ্কর হয়ে গেছে। তো খুশি প্রচুর কান্নাকাটি করতেছে যে এখন কি করা যায়। তো শেষ পর্যন্ত ডাক্তারের কাছে যখন যাওয়া হলো, ডাক্তার বলতেছে যে এটা অপারেশন করতে হবে এবং অনেক টাকা লাগবে। তো খুশি জিজ্ঞেস করলো যে কত টাকা লাগবে, ডক্টর বললো প্রায় 4 লাখ টাকার মতো লাগবে। তখন আমাদের মাথায় আসমানটা ভেঙে পড়লো, এই মুহূর্তে 4 লাখ টাকা আমি কোথায় পাবো? আমি প্রতি মাসে যে টাকা বেতন পেতাম
প্রতি মাসে যে টাকা বেতন পেতাম সব টাকাই প্রায় আমি আমার পরিবারকে দিয়ে দিতাম, কারণ আমার ছোট ভাই আছে, আমার হচ্ছে ছোট বোন আছে, তারপর আবার বোনের মেয়ে, আমার এক বোনকে বিয়ে দিয়েছে, তার বোনের মেয়ে সহ তার স্বামী সহ আমাদের বাড়িতেই থাকে। তো প্রতি মাসে আমার পরিবারের জন্য আমার ম্যাক্সিমাম 20,000 টাকা পাঠাইতে হয়, 20,000 টাকাও হয় না, আর বাকি টাকা দিয়ে ঘর ভাড়াটা দিয়ে কোনো রকম বেঁচে আছি। এই মুহূর্তে 4 লাখ টাকা দেওয়া কোনো অবস্থায় সম্ভব নেই, এত টাকা কারো কাছেই নাই। তো আমি বললাম যে ঠিক আছে, আমি ডক্টরকে বললাম যে ঠিক আছে আমরা দেখি কী করা যায়, এটা বলে আমি খুশিকে নিয়ে বাসায় আসলাম। বাসায় আসার পরে খুশিকে বলতেছি যে খুশি, এই টাকা কোনোভাবেই দেওয়া সম্ভব না, কোত্থেকে এই টাকা দিব? ও আমাকে বলে ভাড়ে, তাহলে কি অপারেশন করবো না? আমি বলি হ্যাঁ অপারেশন করবো, কিন্তু টাকা কোথায় পাবে এত টাকা? আর একটা চোখে কোনো প্রবলেম নেই, আমি আরেকটা চোখ দিয়ে তো দেখতে পাচ্ছি, তাই না? এই চোখটা কোনোভাবে ঢেকে রাখবো। আমি তখন দেখি যে খুশির চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে, আমার দিকে তাকিয়ে বলতেছে যে হৃদয় তুমি কি বলতেছো? তুমি এক চোখ দিয়ে দেখবা? আমার জামাইটা এক চোখ দিয়ে দুনিয়া দেখবে? এটা কখনোই হতে পারে না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। তখন খুশি এদিক সেদিক ফোন করতে থাকে, বিভিন্ন জায়গায় ফোন করে, বাট আসলে ওভাবেই কেউ হেল্প করে না, কারণ এখানে 1 টাকা 2 টাকার ব্যাপার না, প্রায় 4 লাখ টাকার উপরে লাগবে। তো সবাইকে ফোন করে কেউ হয়তো 10,000 দিচ্ছে, কেউ 15,000 দিচ্ছে, কেউ 20,000 দিচ্ছে, কেউ 5,000, কেউ 2,000, কেউ 100, 500 টাকা করেও দিচ্ছে। তো এরকম করে আমাদের যত পরিচিত মানুষজন ছিল ও সবার কাছ থেকে নিচ্ছে, বাট এটি একা আসলে কিছুই হবে না। দিনকে দিন আমাদের পরিস্থিতিটা খুব খারাপের দিকে চলে যাচ্ছে। আমার খাওয়া দাওয়া আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, চোখের ব্যথা বাড়তে থাকে, কুনির মধ্যে প্রচণ্ড ব্যথা করে, খাওয়া দাওয়া একরকম বন্ধ হয়ে যায়, আমি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি না, প্রচুর কান্নাকাটি করি। ও আমার কান্নাকাটি দেখেও নিজে অনেক ভেঙে পড়ে। একদিন আমাকে বলে যে আপন টাকা জোগাড় হয়ে গেছে, হৃদয় টাকা জোগাড় হয়ে গেছে। আমি বললাম যে টাকা জোগাড় হয়ে গেছে? পরে বলে হ্যাঁ। আমি বললাম কীভাবে? তো বলে হয়ে গেছে, আর কোনো কথা নেই, আমি একটা ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছি। আমি বলি কোন ফ্রেন্ড? পরে বলে শিখার কাছ থেকে নিয়েছি। তাই আমি বললাম যে শিখা তো বাংলাদেশে থাকে না, তোমার ফ্রেন্ড শিখা তো ইউএসএ থাকে। বলে হ্যাঁ ও তো আমেরিকাতেই থাকে, আমি ওকে ফোন করে সব কিছু বলেছি, দেখো আমাকে টাকাটা পাঠাইছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ও তোমাকে টাকা পাঠাইছে, তাহলে তো আলহামদুলিল্লাহ আমাদের টাকা জোগাড় হয়ে গেলে এবার আমরা অপারেশন করতে পারি। তো যাই হোক, ওই দিন আমি যাওয়ার পরে ওই দিন না, তার ঠিক 2-3 দিন পরে যাওয়ার পরে আমাদের অপারেশনের কাজ কমপ্লিট হয়, অপারেশন সাকসেস হয়, ডাক্তার খুব ভালোভাবে অপারেশন করে, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক হওয়ার পরে বাসায় আসছে। অ্যান্ড বাসায় আসার পরে আমাদের হাতেও তেমন কোনো টাকা পয়সা নাই, দুজনের মতো অনেক দিনের ঘর ভাড়াও জমে আছে, কষ্ট করে মোটামুটি চলতেছি। বাট আমি বাসায় আসার পর থেকে একটা জিনিস উপলব্ধি করি, প্রিয় দর্শক শ্রোতা, কেউ কোনো কিছু মনে করবে না, যেহেতু আমরা স্বামী স্ত্রী, রাতের বেলায় আমরা একসাথেই ঘুমাই এবং স্বামী স্ত্রী দুজনকে অনেক বেশি আদর করি। কিন্তু আমি যখন প্রথম খুশিকে আদর করতাম তখন সবসময় ঘরের বাতি জ্বালিয়ে আদর করতাম, কারণ বাতিতে আমার খুশির মুখটা অনেক সুন্দর লাগতো, আমার অনেক ভালো লাগতো। কিন্তু এখন যখনই আমি খুশির গায়ে হাত দিই, খুশি আস্তে করে বাতি নিভিয়ে দেয়। তো ব্যাপারটা প্রতিদিন এরকম যেতে যেতে প্রায় 15-20 দিনের মতো হয়ে গেল। একদিন আমার অনেক রাগ উঠলো যে তুমি বারবার কেন বাতি নিভিয়ে দাও? ও আমাকে বলে লজ্জা লাগে। আমি বললাম কী রে, লজ্জা লাগার কী আছে? তুমি তো আমাকে আজকে বিয়ে করো না যে তোমার লজ্জা লাগতেছে? আমরা আজকে প্রায় 9 মাসের মতো সংসার করতেছি, আর তুমি আমাদের বলতেছো যে এগুলো কি, এটা কোনো কথা হতে পারে না। আমাকে বলে যে দেখো আমার লজ্জা লাগে, এই জন্য আমি বাতিটা নিভিয়ে দিই। কিন্তু আমার কাছে বিশ্বাস হয় না, যেখানে বাসর ঘরে বাতি জ্বলেছিল সেখানে আজকে 9 মাস পরে তার ঘরের বাতি নিভাই দিতে হবে। ব্যাপারটা আমার কাছে মোটেও ভালো লাগে নাই। তো তারপরেও প্রতিদিন এরকম করে যেতে যেতে একদিন দুপুরবেলা আমি তার পেটে হাত দিয়ে ওভাবে তার সাথে কথা বলতেছি, তো সে আমার সাথে অন্য একটা কথা নিয়ে কথা বলতে বলতে হঠাৎ করে আমার হাতটা তার পেটের একটু সাইডে যায়। একটু সাইডে যাওয়ার পর আমি হঠাৎ করে দেখতে পেয়েছি সেখানে আমার কাছে একটু কাটা টাইপের কিছু একটা লাগে। যখন আমার কাছে কাটা টাইপের কিছু লাগে তখন আমি হঠাৎ করে খাট থেকে উঠে যাই। উঠে গিয়ে আমি বলি দেখি তো তুমি তোমার জামাটা উঠাও তো। এটা বলার পরে ও বলে যে কেন জামা উঠাবো কেন? এটা বলে ও সরে যায়, এখান থেকে সরে দৌড়িয়ে অন্য রুমে চলে যায়, অন্য রুমে গিয়ে দরজা আটকায় দেয়। তো আমি বললাম যে খুশি এসবের মানে কি, তুমি দরজা খোলো? তো বলে যে না আমি দরজা খুলবো না। আমি বলি দরজা খোলো, প্রায় আধা ঘন্টার মতো চিল্লে করার পরে সে দরজা খোলে, বাট দরজা খুলে বলে যে তুমি এটা দেখতে পারবা না। আমি বলি কী হয়েছে? পরে বলে আমি ছোটোবেলায় হোঁচট খেয়ে পড়ে কেটে গেছে। আমি বলি আমি তোমাকে আজকে বিয়ে করি নাই খুশি, তোমার পুরোটা শরীরে আমি দেখেছি, তোমার শরীরে কোথাও কাটা দাগ নাই। তো বলে দেখো কিছুদিন আগে একবার পড়ছিলাম। আমি বলি কই, আমি তো প্রতিদিন তোমার সাথেই আছি, আমি তো তোমার সাথেই ঘুমাচ্ছি, তোমার সাথেই খাচ্ছি, তাহলে তুমি কখন পরে পেটে এমন আঘাত পেলা যে তুমি আমাকে কখনো দেখাও নাই? আমি দেখি, এটা বলে জোর করে আমি যখন দেখি আমি দেখতে পাই তার পেটটা কাটা। আমি তাকে জিজ্ঞেস করি যে খুশি কী হয়েছে আমাকে বলো। ও কোনো কথা বলে না। আমি বলি যে খুশি কী হয়েছে আমাকে বলো, এই কাটা কীভাবে হলো? বলে অপারেশনে। আমি বললাম কিসের অপারেশন, তুমি কবে অপারেশন করলা?
তো বলে আমি তোমার মনে আছে আমি যে বললাম যে আমি টাকা কালেকশন করতে যাবো আমার ফ্রেন্ডের কাছ থেকে, আমি প্রায় 1 সপ্তাহের মতো বাসায় আসি নাই। আমি বলি হ্যাঁ 1 সপ্তাহ আর বেশি হবে তুমি বাসায় আসো নাই, তো তুমি তো বললে যে তোমার কাজিনদের বাসায় যাচ্ছ, এখানে যাচ্ছ ওখানে যাচ্ছ টাকা কালেকশন করার জন্য, কিন্তু তুমি তো অপারেশন করছো সেটা আমাকে বলো নাই। তারপরেও তার কথাগুলো আমার কাছে কেমন জানি বিশ্বাস হচ্ছে না। তো আমি বললাম যে কিসের অপারেশন করছো? পরে বলে যে আমার অ্যাপেন্ডিসাইডে ব্যথা না, এই জন্য অপারেশন করছে। তো যাই হোক 2-3টা দিন যাচ্ছে, তার কথাগুলো আমার মোটেও সেদিন বিশ্বাস হলো না। এরপর থেকে আমি শুধু খুঁজতে থাকি যে কেন অপারেশন করলো। তো পুরোটা বাসা খুঁজতে খুঁজতে একদিন আমি বাসার ভিতর অনেকগুলো কাগজপত্র পাই, অনেক ফাইল পাই। তো ফাইলের লেখাগুলো আমি খুব ক্লিয়ার বুঝতে পারি না, বাট হসপিটালের নামটা ক্লিয়ার জানতে পারি। তো এই পেপারগুলো নিয়ে আমি সেম হসপিটালে যাই। সেম হসপিটালে যাওয়ার পর আমি ডাক্তারকে জিজ্ঞেস করি যে ডক্টর সাহেব এই ফাইলটার মধ্যে কী লেখা বা এটা কী ডিটেলস লেখা। তখন তো ডক্টর আমাকে দেখে বলতেছে যে এটার মধ্যে লেখা কিডনি সেলিং। আমি বললাম কিডনি সেলিং মানে? পরে বলতেছে যে খুশি কে? আমি বললাম যে খুশি তো আমার বউ। পরে বলে আপনার বউ কিডনি বিক্রি করছে, আপনি জানেন না? আমি বললাম ডাক্তার এগুলো কী বলছেন, আমার বউ কিডনি বিক্রি করছে মানে? পরে বলে হ্যাঁ আপনার বউ তো কিডনি বিক্রি করেছে আমাদের এখানে। আপনার বউ কিডনি বিক্রি করেছে, কিডনি বিক্রি করে টাকা নিয়ে গেছে, এই যে তার রিপোর্ট কাগজপত্র আমাকে সব কিছু দেখালো। আমি তখন বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে কেন সে কিডনি বিক্রি করলো, ইস্যুতে কী ছিল। তো বলে যে উনি তো বললো যে আপনার নাকি ইমিডিয়েট অপারেশন করতে হবে, আপনার কি প্রবলেম, আপনি বাঁচবেন না, ওই অপারেশনের জন্য টাকা লাগবে, একটা মানুষ তো 2টো কিডনি তার লাগে না, তার জন্য সে এক্সপায়ার কিডনিটা বিক্রি করে দিয়েছে। কাঁদতে কাঁদতে বাসায় ফিরে আসি। বাসায় ফিরে এসে কোনো কথা বলি না, জাস্ট চুপচাপ বসে থেকে আর প্রচুর কাঁদি। ও আমাকে বলে যে হৃদয় কাঁদছো কেন? আমি কোনো কথা বলি না, জাস্ট টপ টপ করে চোখের পানিগুলো পড়ে। একটা পর্যায়ে আমাকে ঝড়ায় ধরে কেঁদে দিয়ে জিজ্ঞেস করলাম যে খুশি এটা তুমি কী করলা? খুশি? তুমি তোমার কিডনি বিক্রি করছো, তুমি একটাবার আমাকে বলতে পারলা না? আমাকে বলে দেখো তুমি এগুলো কী বলছো, এগুলো মিথ্যা কথা। আমি বললাম মোটেও মিথ্যা না, আমি ডক্টরের সাথে কথা বলেছি। তোমার কাগজপত্রগুলো যখন আমি তার সামনে দিই তখন সে আর কোনো কথা বলে না, জাস্ট নিচের দিকে তাকায় আছে। আমাকে বলে দেখো একটা কিডনি ছাড়া মানুষ বাঁচতে পারে, একটা কিডনিও তো অত বড় ব্যাপার না, একটা কিডনি ছাড়া মানুষ বাঁচতে পারে। আমি বললাম যে একটা কিডনি ছাড়া মানুষ বাঁচতে পারে সেটা আমি নিজেও জানি, কিন্তু আমার বউ কিডনি বিক্রি করেছে, আমি সেটা মানতে পারছি না। আমি বললাম তোমার যদি এতই টাকা লাগবে তুমি তোমার বাবার কাছে কেন যাও নাই? তোমার বাবার তো কোটি কোটি টাকা, তুমি তার কাছ থেকে টাকা আনতে পারতা। ও আমাকে বলে যে বাসা থেকে আমি বের হয়ে এসেছি, তুমি কীভাবে চিন্তা করলে যে ওই বাসায় আমি তোমার অপারেশনের টাকার জন্য যাব? যতক্ষণ না আমার নিঃশ্বাস আছে ততক্ষণ আমি ওই বাসায় আর কখনোই ফিরবো না। সেদিনের পর থেকে আমার মনটা ভেঙে যায়, আমি আর সহ্য করতে পারি না। তার গায়ে যখনই হাত দিই তখনই আমার বুকের ভিতরটা শিনশিন করে ব্যথা করে। আমার বউয়ের একটা কিডনি নাই, আমি আসলে ব্যাপারটা মেনে নিতে পারতেছি না। তো যাই হোক দিন যাচ্ছে, মাস যাচ্ছে, আস্তে আস্তে দিন যাচ্ছে, বাট আমি যে টাকা আমার সেই চাকরিটাও, আমি যেই গার্মেন্টসে যেই কেশিয়ারে চাকরি করতাম সেই চাকরিটা আমার চলে যায়। তো এরপর আমি আরেকটা চাকরি পাই, বাট ও চাকরির স্যালারিটা খুব কম ছিল। তো কম টাকার স্যালারিতে আসলে দুজন মিলে আসলে ঠিকমতো চলা যায় না। তো যাই হোক তারপর আমি ওভার টাইম করি, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই চলতেছিলাম। বাট এর মাঝে খুশি একদিন আমাকে বলে যে হৃদয় তুমি একা একা কাজ করো, আমি চাচ্ছি কি আমিও কাজ করার জন্য। আমি বলি তুমি কাজ করবো মানে? বলে হ্যাঁ আমি সহ কাজ করবো, তুমি কিছু মনে করো না। তো আমি বললাম যে তুমি কোথায় কাজ করবা? পরে বললাম আমার একটা চাকরি হয়েছে, আমি তোমাকে বলি না, অনেক আগে CV দিয়েছিলাম, তো চাকরি থেকে চাকরিতে আমাকে নিয়েছে। তাই বললাম কিসের চাকরি? তো বলে এটা কোরিয়ান কোম্পানি, একটা কুরিয়ার কোম্পানি, ওইখান থেকে আমি জাস্ট ক্যাশে বসবো, মাল ডেলিভারি করবো। আমি বললাম যে দেখো বউ, আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি তোমাকে চাকরি করতে দিব না। আমার যত কষ্টই হোক আমি টাকা ইনকাম করব, তুমি বসে বসে খাবা, তোমার চাকরি করতে হবে না। তো আমি তাকে যত বলি সে আমার কথা শোনে না, বাট সে চাকরি করবে, আমি তারা চাকরি করতে দিই না। এই নিয়ে তার সাথে আমার মোটামুটি একটু রাগারাগি হয়ে গেল। এভাবে প্রায় আরও 5 মাসের মতো কেটে গেল। তো 5 মাসের মতো কেটে যাওয়ার পরে হঠাৎ করে আমি একটা সময় অসুস্থ হয়ে যাই। মানে আসলে এইভাবে 12 ঘন্টা অফিস করতে হয়, তার উপর আবার হচ্ছে টানা 3 ঘন্টা 4 ঘন্টা কাজ করি। তো আমি একটা সময় অনেক অসুস্থ হয়ে যাই, আমি কোনো কাজ করতে পারি না, বাসা থেকে বের হইতে পারি না। আমার বাসা থেকে দাঁড়ানোয় আমার পা এরকম করে কাঁপতে থাকে। তো খুশি আমাকে বলে যে তুমি কিছু মনে করো না, আমি একটা চাকরি করি। তো এখন তো নিরুপায়, কিছু করার নাই, তাকে আমি চাকরি করার জন্য অনুমতি দিই। তো সবশেষ সে চাকরিতে জয়েন করে, সে চাকরি করে আলহামদুলিল্লাহ আমাদের দিনগুলো অনেক ভালো হয়ে যাচ্ছিলো।
তো সে চাকরি করতেছে, আমিও চলতেছি, আমার পরিবারকে টাকা দিতেছি। এরই মাঝে আমার যে ছোটো ভাইটা ছিল তার আবার একটা চাকরি হয়, তো সে পরিবারের দিকে মোটামুটি একটু হেল্প করে, আমার আর পরিবারকে খুব একটা দিতে হচ্ছে না। আমি আমার বউ নিয়ে মোটামুটি ঢাকা শহরে একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে অনেক ভালোভাবেই চলতেছিলাম। এরই মাঝে আরও 5-6 মাস চলে যায়। তারপর আমার বউ প্রেগনেন্ট হয়, আমার বউর গর্ভে বাচ্চা আসে। আমি এত খুশি হই, আমার কাছে মনে হয় কি আমার জীবনেই প্রথম কোনো একটা সুখের সংবাদ সে আমাকে দিল। অফিস থেকে আসার পরে অনেকগুলো মিষ্টি নিয়ে আসে, তো মিষ্টি নিয়ে আসে। আমি বললাম যে এত মিষ্টি কেন? পরে বলে আজকে পেট ব্যথা হয়েছিল, ডাক্তারের কাছে গেছি। তো আমি বললাম যে তো ডাক্তারের কাছে যে গেছো, তো ডাক্তার আমারে বলতেছে যে আমার পেটের ভিতরে একটা বাবু আসছে, ওটাকে বের করতে হবে, কয়েকদিন পরেই বের করব। তো বাবু বের হওয়ার আগে তো মিষ্টি খাওয়াতে, ওই জন্য তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি। আমি এত খুশি হয়ে গেলাম, আমার এত ভালো লাগলো। আমি বললাম যে ঠিক আছে, এবার তো আমাদের ঘর আলোকিত করতে একটা মানুষ আসতেছে, এবার না হয় আমিও চাকরি করি, তুমিও করো, ব্যাপারটা কেমন দেখে না, তোমার আর চাকরি করতে হবে না। আচ্ছা, এরই মাঝে আমি একটা চাকরিও জোগাড় করি, চাকরি করতে শুরু করেছিলাম। তো আমি তারা বলি যে তোমার চাকরি করা লাগবে না। ও আমাকে বলে যে না, তুমি যে টাকা বেতন পাও সেটা দিয়ে তো আমরা নিজেরাই চলতে কষ্ট হয়, আর এখন একটা বাবু আসতেছে, ওর পড়াশোনা করাইতে হবে, আমাদের অনেক টাকা পয়সা লাগবে, সো প্লিজ এরকম করে নিষেধ করুন, আমি চাকরি করি। তো যাই হোক, সে চাকরি করে সব কিছুই ঠিক আছে, চাকরি করতেছে, চলতেছে। তো বাচ্চা আসার প্রায় 1 মাস আগে, 1 মাস পরে বাচ্চা হবে। তো আমি তারা বললাম যে 1 মাস আগে আমি তারা বললাম যে তোমার কাছে যাওয়ার দরকার নেই, প্লিজ তুমি যাও না, কারণ আমার বাবুটার ক্ষতি হতে পারে। তো সে আমাকে বলে যে ডাক্তার কি বলছে তুমি কি জানো? আমি বলি কি বলছে? বলে যে ডাক্তার বলছে হাঁটাচলা করার জন্য। আমি বললাম হাঁটাচলা করার জন্য? পরে বলে হ্যাঁ, ডাক্তার আমাকে বলছে যাতে হাঁটাচলা করলে আমার পেটের বাবুটা ভালো থাকবে, এই জন্যই তো আমি হাঁটাচলা করি, নাহলে তুমি শুয়ে থাকতাম। তোমার আচ্ছা, আমরা ডাক্তারের সাথে কথা বলেছিলাম, ডাক্তার বলেছে যে মেয়ে বাবু হবে। তো আমি বাসায় অনেক পুতুল টুতুল নিয়ে আসি, বাসার মধ্যে অনেক পুতুল, অনেক খেলনা, অনেক কিছু, তারা সব কিছু দেই। সে প্রচুর খুশি। আমি প্রতিদিন গেলে আমি বলি যে দেখো তোমার তো একটা মেয়ে, আমি আরেকটা মেয়ে নিয়ে আসছি, এটা বলে আমি প্রতিদিন বাড়ি থেকে একটা একটা করে পুতুল তার জন্য নিয়ে আসি। তো এরকম করে চলতে চলতে সব কিছুই ভালো যাচ্ছিল। একদিন আমি অফিসের ভিতরে হঠাৎ করে আমার এক বড়ো ভাই আমাকে ফোন করে। বড়ো ভাই বলতে আমাদের সেমিয়ারের বড়ো ভাই। উনি আমাকে ফোন করে বলে যে হৃদয়, তুমি কোথায় আছো? আমি বললাম যে আমি তো ভাই অফিসে আছি। তো বলে তুমি তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি আমার সাথে একটু দেখা করো। তো আমি বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে, আমি আপনার সাথে দেখা করবো। তো আমি ওনার সাথে যখন দেখা করতে যাই, বাট আমি জানি না যে আসলে ব্যাপারটা একটু অন্যভাবে হচ্ছে। মানে উনি আমার শ্বশুরের সাথে কীভাবে জানি কানেক্ট হয়েছে। কানেক্ট হওয়ার পরে উনি আমার শ্বশুর মানে কোনোভাবে হচ্ছে আমাকে ধরার জন্য ওনাকে দিয়ে ফাঁদ পাচ্ছে। তো বড় ভাই আমাকে যখন বলে যে তুমি অফিস শেষ করো, আমার সাথে একটু দেখা করো, তো আমাকে যে ঠিকানা দিল সেই ঠিকানা আমি গেলাম। একটা রুমের মধ্যে গেলাম ওনার সাথে দেখা করার জন্য। রুমে ঢুকার পরে উনি হঠাৎ করে দরজা লাগাই দেয়, অ্যান্ড দরজা লাগিয়ে দিয়ে পিছন থেকে অনেকগুলো লোক আসে, প্রায় 5-6 জনের মতো লোক এসে আমাকে এলোপাথারিকভাবে রুমে মারতে থাকে। তো প্রচুর পরিমাণ মারার পরে হচ্ছে মানে আমি বলি যে আপনি আমাকে ডেকে আনে কেন মারতেছেন? তো আমাকে অনেক অকথ্য ভাষায় গালাগালি করে, বলে তুই খুশির মতো মেয়েকে নিয়ে পালায় আসছিস, তুই শুয়োরে বাচ্চা, মানে প্রচুর খারাপ ভাষা আমাকে গালাগালি করে। তাই আমি বলি আমি তো খুশিকে নিয়ে ভাইগে আসি না, খুশি তো নিজেই তার বাড়ি থেকে আমার চলে আসছে, আমি তো আগে ওর বাসা থেকে বেরিয়ে গেছি, ও তো পরে বেরিয়েছে। তো উনি কোনো কথাই শোনে না, মানে বুঝতেই পারছি যে উনি ওর বাবার কাছ থেকে হয়তো মোটা অঙ্কের টাকা খেয়েছে। আর এই বড় ভাই প্রথম থেকে আমাদের ভার্সিটিতেও খুব খারাপ পজিশনে ছিল, খুব ভালো অবস্থায় ছিল না, মাস্তানি রংবাজি এগুলোই করতো। তো যাই হোক, এখন হচ্ছে উনিও খুশিকে ফোন দেয়, খুশি আমার কাছ থেকে খুশির নাম্বার নিয়ে খুশিকে ফোন দেয়, অ্যান্ড ফোন করে খুশিকে বলে যে তোর জামাইয়ের অবস্থা এই করে রাখছি, সুরো বাচ্চা, যদি জামাইকে নিতে চাস তাইলে তুই এই জায়গায় তোর জামাইকে নিয়ে যা। তো আমার বউ প্রেগনেন্ট ছিল, বাচ্চা ছিল পেটে, ও আসলে ঠিকমতো হাঁটতে পারতো না। ওই কথা শুনে পাগল হয়ে গেছে, দৌড়ে বাসা থেকে বেরোয় আসছে। বাসা থেকে যখন ও বেরোয় আসছে, আমি তো আর তেমন কিছুই জানি না। বাসা থেকে যখন বেরোয় আসার পরে ও যখন রাস্তা পার হয়, আমার বাসার সামনে একটা বড় মেন রোড ছিল, যখন মেন রোডের রাস্তাটা পার হয় তখন ও হঠাৎ করে, ওর পেটে বাচ্চা ছিল, যখন একটা গাড়ি আসতেছিল ও দৌড় দিলে ওই রাস্তার মধ্যখানে হোঁচট খেয়ে পড়ে যায়। যখন হোঁচট খেয়ে পড়ে যায় তখন ওর পিছন থেকে একটা গাড়ি এসে ওর উপরে উঠিয়ে দেয়। গাড়ির নিচে পড়ে খুশি ওখানে মারা যায়। আমি তখন কোনো কিছু বলতে পারি না, কোনো কথা বলতে পারি না, জাস্ট চুপচাপ করে সব কিছু দেখে যাচ্ছিলাম। আমি তখনও জানি না যে আমার বউ অ্যাক্সিডেন্ট করেছে, আমার বউ মারা গেছে।
আমাকে ধরে রাখার পরে আমাকে ছাড়া হয়। যখন ছাড়া হয় আমাকে পরের দিন আমাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে আমি এখান থেকে বের হওয়ার পরে আমি বাসায় আসি। বাসায় আসার পরে আমি অনেককে জিজ্ঞেস করি যে ভাই দারোয়ান ছিল, তারপর হচ্ছে বাসার যেই মালিক ছিল ওনাকে জিজ্ঞেস করি যে আমার বউকে দেখেছেন কি না। সবাই বলতেছে যে না আমরা তো দেখি নাই, আমি সব জায়গায় খুঁজতেছি তারা পাইতেছি না। তো বাসার সামনে আসার পর থেকে একটা লোকে, আমি একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, আমার বাঁচতে কোথায় গেল, আমি ভাবলাম যে হয়তো ওর বাপেওকে নিয়ে গেছে। একটা লোক আমাকে বলতেছে যে একটা লোক আরেকটা লোককে বলছে দেখ না ওই দিনের অ্যাক্সিডেন্টটা কি মর্মান্তিক অ্যাক্সিডেন্ট ছিল, অ্যাক্সিডেন্টটা খুব মর্মান্তিক ছিল, এরকম করে কথা বলতেছে। তো আমি বলতেছি যে অ্যাক্সিডেন্ট, আমি বলি যে দোকানদারকে জিজ্ঞেস করছে কিসের অ্যাক্সিডেন্ট। পরে বলতেছে আরে ভাই ওই দিন একটা মহিলা এখানে অ্যাক্সিডেন্ট করছে, ওনার পেটে বাচ্চা ছিল, বাচ্চা আর মহিলাটা অ্যাক্সিডেন্ট করে একসাথে মারা গেল। তখন আমার হঠাৎ করে আমার বউর কথা মনে হয়। আমি দৌড়ে ওই লোকের কাছ থেকে টান দিয়ে মোবাইলটা নিয়ে দেখতে পাইছি আমি দেখতে পাইছি আমার বউটা এক পাশে পড়ে আছে, পেট থেকে বাচ্চাটা বের হয়ে বাচ্চাটা বাইরে পড়ে আছে। আমি তখন মাগো বাবাগো বলে চিৎকার করে কাঁদতে কাঁদতে ওখানে অজ্ঞান হয়ে যাই। আমাকে চাকরি দিয়েছে, আমাকে থাকার জায়গা দিয়েছে, আমাকে ভালোবেসে বাবার বিশাল অট্টালিকা ছেড়ে আমার মতো ফকিরের হাত ধরে চলে এসেছে। আমাকে নতুন পৃথিবী দিয়েছে, আমার চোখে দৃষ্টি ফিরিয়ে দিয়েছে নিজের কিডনি বিক্রি করে। আমার জন্য এত কিছু করলো। আর যখন শুনলো আমাকে কিছু মানুষ ধরে মারতেছে, পাগলের মতো রাস্তা পার হতে গিয়ে নিজের জীবনটা দিয়ে দিল। এই জীবনে হয়তো খুশির সাথে আমার আর কখনোই দেখা হবে না। এই জীবনে আমি হয়তো আর কখনো খুশিকে দেখতে পারবো না। তবে ভাই বিশ্বাস করেন, এখনো যখন রাতের বেলা আমার খুশির কথা মনে হয়, আমার বাসার মাঝে না ভাই পুতুলগুলো এখনো আছে। আমার বাসায় পুতুলগুলো, খেলনাগুলো সব কিছু এখনো আছে ভাই। আমার বউটা নাই ভাই। আমার বাসাটা আগের মতো সাজানো আছে, ওর কাপড় চোপড়গুলো র্যাকের মধ্যে রাখা আছে। আমি বাসাটা ছেড়ে দিই নাই, এই বাসার মধ্যেই আছি। আমি এখনো রাত দুপুরে যেন শুনতে পাই ও আমার মাথায় হাত দেওয়া বলে যে তোমার তো জ্বর আসছে হৃদয়, তোমার তো জ্বর আসছে। আমি এখনো শুনতে পাই যে আমাকে সকালবেলা ডাইকা বলে যে হৃদয় অফিসে যাবা না তো, লেট হয়ে গেছে, তোমার জন্য চা রাখছি, চাটা খেয়ে অফিসে যাও। আমি জানি না খোদার নির্মমতা কেন এত কঠিন, আমি জানি না খোদার বিচার কেন এত কঠিন, আমি জানি না আমি কি অপরাধ করেছি। আজ আমি পাগলের মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছি।